শব্দগুলোতে চলে এসেছি। এখানে একটা শব্দ আমরা দেখি যে কেন আমরা গল্প পড়ার ক্ষেত্রে আগে শব্দের অর্থগুলো দেখে নিব। শব্দের অর্থ শব্দগুলো দেখে তুমি জানতে পারলা, গল্প পড়তে গেলে আরেকবার দেখবা, তুমি একবার থেকে বেশিবার দেখার কারণে তুমি কিন্তু অনেক সহজেই বুঝতে পারবে এবং একটু একটু না দেখার থেকে এই যে দেখলা এর জন্য কিন্তু বেশি দিন মনে রাখতে পারবা। তাহলে দেখো এখানে একটা শব্দ আছে যে গণ্ডদেশ। গণ্ডদেশ মানে একটা গাল। তারপর এখানে বলা আছে নেত্রপল্লব। নেত্রপল্লব মানে চোখের পাতা। তারপর এখানে দেখো বিষাদ শান্ত। বিষাদ, এই যে বিষাদ, বিষাদ মানে আমরা একটু শুনেছি হয়তো, তোমরা নবম দশম শ্রেণীতে পড়ছো, তোমরা হয়তো একটু শুনেছো যে বিষাদ মানে দুঃখ পাওয়া, ভারাক্রান্ত। হ্যাঁ, এটাই তাই, দুঃখমগ্ন হওয়াকে বিষাদ বলে। আমরা একটু একটু কঠিন শব্দ একটু নেই, ডার্ক কালার না? আচ্ছা, একটা জিনিস তোমরা একটু দেখো, আমি বললাম আমরা বিষাদ শান্ত বা দুঃখ মগ্ন, এই যে একটা শব্দ শিখলাম, তাহলে এই শব্দটা যে এখন শিখলাম, এটা যখন গল্প পড়তে যাবো তখন আমাদের কাছে একটু সহজ লাগবে না? তোমরা একটু আমাকে বলো তো, আমি যদি গল্প পড়ার আগে শব্দের অর্থগুলো দেখে গল্প পড়তে যাই, তাহলে আমার কাছে একটু সহজ লাগবে না? অবশ্যই। তাহলে আমরা এই টেকনিকটা একটু নিতে পারি। তাহলে গল্প পড়ার সময় কি করব, আমি শব্দের অর্থগুলো দেখে গল্পটা পড়তে আসবো, তাহলে অপরিচিত শব্দগুলো একটু জেনে আমার পড়াটা একটু সহজ হবে। আর এর পাশাপাশি কি করব, আমরা গল্পের মধ্যে যখন পড়তে আসবো তখন নোট ডাউন করব, যে শব্দগুলো, যে এমসিকিউ গুলো আসার মতো ওগুলো দাগিয়ে রাখবো, কারণ আমার পরবর্তীতে আবার যখন গল্প পড়তে আসবো তখন আমার কাজে লাগবে। তাহলে দেখো আমাদের অপরিচিত আর কয়েকটা শব্দ একটু আমরা দেখি। যেরকম অপরিচিত শব্দ বিজন মূর্তি। এই যে বিজন মূর্তি, বিজন মানে কি? এই যে বিজন মানে, বিজন মানে হচ্ছে নির্জন বা একাকী। আর বিজন মূর্তি মানে কি? নির্জন অবস্থা, নির্জন বা জনমানব শূন্য। মূর্তি হলো কোনো কিছুর প্রতিকৃতি। তাহলে এই যে শব্দটি আমরা শিখলাম, এর পাশাপাশি আরো একটু শব্দ আমরা একটু দেখি যে আমাদের অপরিচিত শব্দ। এরকম একটা শব্দ দেখো, এই যে আমরা বললাম বাখারি। আমাকে একটু তোমরা জানাও, এই যে বাখারি শব্দটি আছে, তোমরা কি এটা আগে থেকে জানতা? এই যে বাখারি শব্দটি রয়েছে, এটা কি তোমরা আগে থেকে জানতা? না স্যার। হ্যাঁ, অনেকে বলছো যে না স্যার। হ্যাঁ, তোমরা ঠিকই বলছো। এই যে বাখারি শব্দটা আমরা যে আগে জানতাম না, আমি যখন শব্দের অর্থটা এই যে দেখতে আসলাম, তখন আমার কিন্তু মাথায় কাজ করতেছে যে আল্লাহ, এই শব্দটা তো আমি কখনো শুনি নাই। তাহলে আমি কিন্তু একবার দেখে নিলাম। তাহলে যখন গল্প পড়তে যাবো, ওই শব্দটা যখন খুঁজে বের করার চেষ্টা করব, তখন দেখো তুমি একটা অনুসন্ধানী মন নিয়ে গল্প পড়তে আসছো। তুমি এর ফলে কি হবে? এর ফলে গল্পটা তোমার আরো বেশি ভালো করে মনোযোগ সহকারে পড়া হবে। অনেকে বলে স্যার, আমার তো গল্প পড়ার আমার ধৈর্য হয় না, আমি তো গল্প পড়তে পারি না, আমার গল্প পড়ার মাঝখানেই মনোযোগ হারিয়ে যায়, মোবাইল চাপতে ইচ্ছে করে, বা আমার গল্পটা ওভাবে পড়তে ইচ্ছা করে না। তোমাদের এই জন্য এই যে সাসপেন্স, এই যে আকর্ষণ, এই যে নতুন শব্দগুলো তুমি দেখলা, তুমি শব্দার্থগুলো দেখলা, দেখে তোমার গল্পতে খুঁজে বের করার যে প্রবণতা, গল্পটা একটু সহজ হওয়া, এই যে বাংলার নতুন নতুন শব্দ আমরা শিখছি, এগুলো যদি আমরা আমাদের লেখায় ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু শিক্ষকরাও বুঝবে যে তুমি গল্পটি পড়েছো, তুমি একটু ভালো অন্যদের থেকে জানো। এই ছোট ছোট যে বিষয়গুলো, এগুলো কিন্তু বাংলায় তোমাকে একটু বেশি নাম্বার তোলার ক্ষেত্রে সহায়তা করবে। তাহলে আমাদের আজকের লেকচার শেষে কিন্তু আমরা কিভাবে এই সুভা থেকে সৃজনশীল লিখতে হয়, নৈবিত্তিক কিভাবে মনে রাখতে হয়, সেগুলো শিখবো। তাহলে ক্লাসে কিন্তু মনোযোগ হারিয়ে ফেলা যাবে না, ক্লাসে তোমরা মনোযোগ দাও। আর একটা বিষয়, ইডু পরিবার কিন্তু তোমাদের সর্বোচ্চ ভাবে শেখানোর দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। তাহলে তোমার অংশগ্রহণ, তোমার সব বন্ধুদেরকে নিয়ে একসাথে ক্লাস করার যে মজা, সবাইকে নিয়ে ক্লাস একসাথে করে যে পরীক্ষা ভালো রেজাল্ট করার যে ইচ্ছা, এই ইচ্ছাগুলোই কিন্তু তোমাকে অন্যের থেকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে দেখো আমরা বাখারি নামে একটা শব্দ পেলাম। এরপরে দেখো আমাদের কাছে আর কি কি অপরিচিত শব্দ এখানে আছে। এখানে একটা শব্দ আছে দেখো, যে আমরা বলছি যে গর্ভের কলঙ্ক। সন্তান হিসেবে কলঙ্ক বা গর্ভ হলো মায়ের পেট, যে ব্যক্তি বস্তুকে পরিবারের নেতিবাচক হিসেবে দেখায় তা হলো কলঙ্ক। তাহলে এইটা একটা নতুন শব্দ। তারপরে যে তর্জমা, আমরা যারা ইসলাম ধর্মের আছে, আমাদের দেখা গেছে যে এই শব্দটা সম্পর্কে একটু আমরা জানি যে তর্জমা, তর্জমা মানে হচ্ছে অনুবাদ।
তারপরে এখানে দেখো গার্হস্থ্য সচ্ছলতা মানে পারিবারিক দৈনন্দিন জীবনের সচ্ছলতা। তাহলে গার্হস্থ্য সচ্ছলতা মানে কি? পারিবারিক দৈনন্দিন জীবনের সচ্ছলতা। তাহলে আমরা কয়েকটা শব্দ কিন্তু অপরিচিত যেগুলো আমি একটু দেখে নিলাম। তাহলে আমাদের এখন দরকার কি? এখন দরকার পুরো যে গল্পটি রয়েছে এই গল্পটিতে চলে যাওয়া এবং তার পাশাপাশি কিছু অপরিচিত শব্দ থাকবে সেগুলো শেখা। এর পাশাপাশি কিন্তু আরেকটা চমক আছে। আমরা ইডু পরিবার কিন্তু তোমাদের যখন বাংলা শেখাই তখন কিন্তু আমরা বাংলা প্রথম পত্রের সাথে আমরা কিন্তু তোমাকে বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ রয়েছে, যে গ্রামার রয়েছে, ছোট ছোট গ্রামার গুলোও কিন্তু আমরা শেখানোর চেষ্টা করি। তাহলে তোমাদের কিন্তু মনোযোগ অবশ্যই দিতে হবে। তাহলে এখন দেখো এই যে আমাদের গল্পটি, আমরা গল্পটির শুরুতে চলে যাব। একটা জিনিস খেয়াল করো, এই যে গল্পটির নাম হচ্ছে শুভা। এই যে গল্পটির নাম শুভা, এই শুভার পুরো নাম কি? সুভাষিনী। পুরো নাম হচ্ছে সুভাষিনী। এই যে সুভাষিনী বানানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে হ্রস্বইকার দেয়া আর এখানে মূর্ধন্য স আর এটাই মূর্ধন্যয় দীর্ঘিকার। এই মূর্ধন্যয় দীর্ঘিকার মানে আমরা নত্য সপ্তবিধান যখন পড়ব তখন জানতে পারবো এটি একটি সংস্কৃত শব্দ। কারণ সংস্কৃত শব্দের শেষে মূর্ধন্য থাকে। মূর্ধন্য তৎসম শব্দের বানান, তৎসম শব্দের বানানে ছিলাম সুভাষিনী যে শব্দটি রয়েছে, এই সুভাষিনী শব্দটির যে বিষয় রয়েছে এখানে মূর্ধন্য স আর যে মূর্ধন্য, এই মূর্ধন্য যে পড়াটি রয়েছে এটাকে নত্য বিধানের পড়া বলে তৎসম শব্দের বানানে। তাহলে এই সুভাষিনী শব্দটি তৎসম শব্দ, এই তৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা একটু আগাই আমাদের পড়ায়। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা খেয়াল করো, দেখো এই যে সুভাষিনীর দুইজন বোন রয়েছে, একজনের নাম সুকেশিনী, একজনের নাম সুহাসিনী। এই যে সুকেশিনী আর সুহাসিনী এই বানানটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুভাষিনী বানানে মূর্ধন্য স আর মূর্ধন্য, আর সুকেশিনী বানানে তালব্য স আর দন্তের ন। আর সুহাসিনী বানানে একটু খেয়াল করো, এই যে সুহাসিনী বানান রয়েছে, সুহাসিনী বানানে দন্তের স আর দন্তের নয় দীর্ঘী। তাহলে এই শব্দ তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আমাদের যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে, মানে যেটা ছোট ছোট বিষয় যে রয়েছে সেখানে কিন্তু এই ছোট ছোট যে বিশ্লেষণ, যে বাংলায় বিশ্লেষণ করে পড়তে হবে, বাংলায় কিন্তু শুদ্ধ বানান লেখারও কিন্তু প্রবণতা রাখতে হবে। তাহলে আমরা ছিলাম আমাদের পড়ায়। তাহলে এই যে ছোট গল্পটি রয়েছে আমরা পড়বো কিভাবে? আমরা অনুসন্ধানী মন নিয়ে পড়বো, আমরা বুঝে বুঝে পড়বো। তাহলে এখানে আমরা বললাম যে সুভাষিনী আছে, সুভাষিনীর বোনের নাম সুকেশিনী, সুহাসিনী। তাহলে এখানে কি বলা হচ্ছে যে এখানে একজন পিতা আছে, পিতার নাম আমরা গল্পের মাঝে পাবো। এটা একটা সাসপেন্স থাকলো তোমাদের জন্য। তাহলে সুভাষিনী যে রয়েছে তার বাবার আগেরও দুইজন মেয়ে আছে, মানে সুভাষিনীর দুই বোন রয়েছে, এক বোনের নাম সুকেশিনী আরেক বোনের নাম সুহাসিনী। কিন্তু যখন সুভার জন্ম হলো সে অনেক বেশি সুভাষী হবে, অনেক সুন্দর করে কথা বলতে পারবে, এটি মনে করে তার পিতামাতা জন্মের পরে তার নাম সুভাষিনী রাখা হয়। তাহলে সুভাষিনী মানে কি? সুভাষিনী মানে যে সুন্দর ভাষায় কথা বলে বা যার কথা সুন্দর। তাহলে এই যে গল্পের নামকরণ, তাহলে একটু মনোযোগ দাও, এই যে গল্পের নামকরণ শুভা রাখা হলো বা সুভাষিনী রাখা হলো কেন? কারণ সুভার পিতামাতা মনে করেছিল তার যে আগের দুই মেয়ে রয়েছে সুহাসিনী, সুকেশিনী, এদের মতো শুভাও কি হবে? সুন্দর ভাষায় কথা বলবে। এই যে সাসপেন্স, এই সাসপেন্সটি আমাদের গল্পের
মূল আকর্ষণ। তাহলে গল্পের মধ্যে কি আমরা পাবো? গল্পের মধ্যে আমরা পড়াটি পাবো এরকম যে সুবাসিনী রয়েছে, সুবাসিনী কথা বলতে পারে না, সে বাক প্রতিবন্ধী, সে তার সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না, তার সাথে প্রকৃতির একটা মিলন। মানে সুবাসিনী তার নিজের যে কথা, নিজের যে বেড়ে ওঠার সাথে যে প্রাকৃতিক পরিবেশের সাথে যে সম্পর্ক, এই প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্কটাই তাকে অনেক আপন করে নেয়। সুবাসিনীর সাথে কেউ খেলতে চায় না, তার সাথে কেউ মিশতে চায় না, কারণ তার সাথে সে কথার আদান প্রদান যে নেই। কিন্তু এই যে সুভাষিনী কিন্তু দমে যায়নি। সে তার বাসায় বা তার বাড়িতে কিন্তু দুটি গাভী রয়েছে। এই গাভীর কিন্তু পরে আমরা আসবো, আমি কিন্তু তোমাদের এমসিকিউ জিজ্ঞাসা করব গাভী দুইটির নাম কি। এই যে অনেক বিষয় রয়েছে, এই বিষয়গুলো কিন্তু গল্প পড়ে পড়ে আমাদের জানতে হবে। কিন্তু বিষয় হলো স্যার, গল্প যে পড়তেছি আমি কি মনে রাখতে পারবো? মনে রাখার জন্য আমাদের কি করতে হবে? নোট ডাউন করতে হবে। তাহলে এই গল্পের মধ্যে আমাদের অনেক বিষয় রয়েছে যে সুভাষিনী বড় হলো, তার বাড়ির দুটো গাভীর সাথে তার সম্পর্ক, নদীর ধারে গিয়ে সে বসে থাকে। নদীর ধারে একজন কিন্তু ছিল যে হলো মাছ ধরতো। এই যে মাছ ধরতো সুভা, কিন্তু মাছ ধরার সময় শান্ত পরিবেশ দরকার। এই শান্ত পরিবেশ, সুভা যে কথা বলতে পারে না, এই কথা না বলার এই বিষয়টি কিন্তু মাছ ধরার সময় যে আছে তার কিন্তু সাহায্য করে। এখানে প্রশ্ন হলো, কে মাছ ধরতো? এই গল্পে বড়শি দিয়ে কে মাছ ধরে? তাহলে গল্প যখন পড়বো আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ শব্দগুলো জানবো। এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে। পুরো গল্পটি আমি যদি তোমাদের দেখিয়ে দিই, এটা কিন্তু তোমাদের বইয়ে আছে। তোমাদের পুরো গল্পটি আমাকে দেখাতে হবে না, আমি তোমাদের চাচ্ছি যে বিষয়টা, এই গল্পের গুরুত্বপূর্ণ শব্দ, গুরুত্বপূর্ণ অর্থগুলো জানো। অপরিচিত শব্দগুলো কি বুঝায় সেটা একটু দেখো। তাহলে এখানে আমি বলেছিলাম যে সুভার পিতার আরো দুই কন্যা আছে। তাহলে সুভার পিতার নাম কি বা সুভার বাবার নাম কি? এখানে একটা জিনিস খেয়াল করো, এই সুভার বাবার নাম কিন্তু চলে আসছে। সুভার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ। সুভার বাবার নাম কি? এই বাণীকণ্ঠে বানান কি? মূর্ধন্য। তাহলে সুভার পিতার নাম বাণীকণ্ঠ। তাহলে আমি একটু আগে বলছি যে পিতা, কিন্তু পিতার নাম কি? নাম হচ্ছে বাণীকণ্ঠ। তাহলে তোমাদের কিন্তু যখন এই যে সুভা সহ অন্য ছোট গল্পগুলো পড়বে, তখন কিন্তু এরকম শব্দগুলো নোট ডাউন করে রাখতে হবে, হাইলাইট করে রাখতে হবে। কেন? কারণ প্রথমবার গল্প পড়লে হয়তো তুমি মনে রাখতে পারবে, কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পর ভুলে যাবে। তাহলে 1 মাস পর যখন গল্পটি পড়তে আসবে, তখন কিন্তু এই দাগানো যে শব্দটি রয়েছে এটি তোমাদের কাজে লাগবে। তাহলে আমরা এখন এভাবে কিন্তু গল্পটি পড়ে আমরা গল্পটি সম্পর্কে জানতে পারবো। তাহলে গল্পটি আমি যদি সারমর্ম করতে চাই, গল্পটি আসলে কি বিষয় নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন সেটি কিন্তু আমি বলবো। তাহলে তোমরা কিন্তু মনোযোগ হারালে হবে না। তার আগে আমি বলেছিলাম যে সুভা নদীর ধারে গিয়ে একজনের সাথে মাছ ধরে। তোমরা কিন্তু বলেছো যে স্যার এর উত্তরটি হবে প্রতাপ। তাহলে একটু আমরা দেখি গল্পে কোথায় ওই বিষয়টি আছে। তাহলে তার আগে কিন্তু আরেকটা কথা আমি বলেছিলাম যে সুভার প্রকৃতির সাথে একটা বন্ধন আছে। সুভার কথা কেউ হয়তো বুঝতে পারে না, বা সুভা যে কথা বলতে পারে না, এর ফলে কারোর সাথে তার একটা বন্ধন তৈরি হয়নি। কিন্তু সুভার সাথে প্রকৃতির একটা বন্ধন আছে। সুভাকে কিন্তু ঠিকই প্রকৃতির এই যে প্রাণীগুলো রয়েছে সেগুলো কিন্তু আপন করে নিয়েছে। তাহলে কে সুভাকে আপন করে নিয়েছে এখানে একটু দেখো। গোয়ালের দুটি গাভী, এই যে গাভী রয়েছে তাহাদের নাম সর্বস্বীয় পাঙ্গুলি। এই যে সর্বস্বীয় পাঙ্গুলি কিন্তু সুভার সাথে ঠিকই সখ্যতা করেছে। কিরকম সখ্যতা একটু তোমরা দেখো। সুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন বসনা করিতেছে, কখন মিনিত করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। মানে এই যে গাভী দুটি রয়েছে, এটি সুভার সাথে একটা আত্মিক সম্পর্ক করেছিল। এই জন্য সুভার আদর, সুভার ভর্সনা, সুভার মিনতি সবেই গাভী বুঝতে পারত। তারপর তোমরা একটা বিষয় দেখো, এই যে সুভা রয়েছে, সুভার সাথে যে আমি বললাম প্রতাপের যে একটি সম্পর্ক, প্রতাপের সাথে যে একটা ঘনিষ্ঠতা বা নদীর ধারে গিয়ে বসা, এই বিষয়টা কিন্তু এই যে আমাদের গল্পটি রয়েছে, গল্পের মধ্যে রয়েছে।
প্রতাপ কি? প্রতাপ হচ্ছে গোসাইদের ছোট ছেলেটি। প্রতাপ হচ্ছে গোসাইদের ছোট ছেলেটি, এই যে প্রতাপ। তাহলে এইভাবে গল্পটি পড়বো আমরা, গল্পটি পড়ে জানবো।